আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আহ সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ওকে আছে কিনা, সবকিছু ঠিকঠাক কিনা আমাকে একটু জানাও। তোমাদের কেমন আছো? ঠিক আছে, ওকে। তো আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাক। আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ধ্বনি বর্ণ এবং নত্ব শব্দবিধান নিয়ে। তোমাদের আসলে পূর্বে ঘোষণা অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের টপিক গুলোর ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। তো তোমাদেরকে একটু বলবো যে তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা, প্লাস আমাদের যে বাংলাবাজ বই আছে এই বইটা তোমাদের সবার কাছে আমার মনে হয় আছে। বাংলাবাজ বইটা এইটা হচ্ছে, তোমরা থাকলে বইটা খুলে বসবা, তাহলে আমি যখন পড়াবো তখন পড়া বুঝতে তোমাদের আর প্রবলেম হবে না। আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আমাকে একটু কমেন্ট করো, আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিবা যে আমার সব কথাবার্তা এবং সাউন্ড ওকে কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাসের দিকে আস্তে ধীরে চলে যাইতে পারি, বুঝছো? ওকে, তো অনেকে জয়েন করেছো দেখতেছি, সবাই একটু কমেন্ট করো। তোমাদের আসলে বাংলা অনেকেই হয়তো দাগাবা না, এই জন্য দেখা যায় যে বাংলা আসলে ক্লাসে স্টুডেন্টের সংখ্যা কম থাকে। কিন্তু এটা তো তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করতেছো, কোনোভাবে যদি আসলে ক ইউনিট তোমার মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আদার্স ইউনিভার্সিটিতে বাংলা দাগাতে হবে। এই জন্য আসলে সব সাবজেক্টে প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো, বাংলা সাবজেক্টে প্রিপারেশন নিয়ে রাখা ভালো। তোমার যে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটেই হবে এটার আদতে আসলে কোনো নিশ্চয়তা নাই, কথা বুঝতে পারছো? এটা আসলে কি নাই, কোনো নিশ্চয়তা নাই। কাজে কি করতে হবে, আমাদেরকে একটু মানে প্রস্তুতিটা একটু গুছিয়ে এবং প্রস্তুতিটা একটু কষ্ট করেই নিতে হবে। এটা তো তোমার মানে হাসি তামাশার জায়গা না যে তুমি হাসি তামাশা করে চান্স পেয়ে যাবে। এখানে অবশ্যই তোমাকে পরিশ্রম করে চান্স পাইতে হবে। বুঝছো? এখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, পরিশ্রম করে চান্স পাইতে হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাক, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। যেহেতু সবকিছু ঠিকঠাক, তোমরা কি খাতা কলম নিছো? আমাকে একটু জানাও, খাতা কলম নিছো কিনা? খাতা কলম নিয়ে রেডি সবাই? নিছো খাতা কলম? তো চলো আজকের ক্লাসে আমরা পড়বো ধ্বনি ও বর্ণ প্রকরণ, এই অধ্যায়টা পড়বো। তো এই অধ্যায়টা পড়ার আগে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে আমরা একটু মাত্রা সম্পর্কে একটু ধারণা নিব, তারপর আমরা হচ্ছে আমাদের এই অধ্যায়টা আমরা শুরু করে দিতে পারবো। তো প্রথমেই আমি তোমাদেরকে একটু বলি যে মাত্রা সম্পর্কে আমাদের এখান থেকে একটু ধারণা থাকবে। এই জায়গাটা থেকে আমাদের মাত্রার কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব, একটু ভালো করে বুঝো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দেখো, বাংলা বর্ণমালায় মাত্রা কিন্তু তিন ধরনের। ভাইয়া ক্লাস করলে কি ক ইউনিটের সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, মোটামুটি আমাদের টার্গেট থাকবে ক ইউনিটের জন্য বাংলা অংশের যতটুকু দরকার ততটুকু তোমাদেরকে গুছিয়ে শেষ করে দেওয়ার জন্য, এটা আমার টার্গেট থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করো, ভাইয়া কবি হব কিভাবে? আগে চান্স পাও, এই যে 1 মাস 1.5 মাস পরে পরীক্ষা, 2 মাস পরে পরীক্ষা, আগে চান্স পাও, পরে কবি হওয়ার অনেক সময় আসবে, অনেক সুযোগ আসবে। আচ্ছা, তো দেখো একটু শুরু করি। দেখো, প্রথমত হচ্ছে ভাইয়া ধরো আমরা স্বরীয় লিখলাম। দেখো এই যে স্বরীয়, এটার উপর কিন্তু আমি কিন্তু একদম পূর্ণ মাত্রা দিছি, পুরোটা দাগ দিছি, তাহলে স্বরীয়টা হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ। আবার ধরো আমি রি লিখলাম, এই যে দেখো এখানে অর্ধেক মাত্রা দিছি রি, তার মানে এটা হচ্ছে অর্ধ মাত্রার বর্ণ। আবার যখন আমি এ লিখি তখন দেখো এটার উপর টোটালি কোনো মাত্রাই নাই, দ্যাটস মিন এটা হচ্ছে মাত্রাহীন বর্ণ। এখন বাংলায় মাত্রা তিন ধরনের, একটা হচ্ছে পূর্ণ মাত্রা, আরেকটা হচ্ছে অর্ধমাত্রা, আরেকটা হচ্ছে মাত্রাহীন। এখন বলো তো আমাদের মোট বর্ণ কয়টা? 50টা। আমাদের মোট স্বরবর্ণ কয়টা? 11টা। আমাদের মোট ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। একটু পর্যন্ত আমরা বুঝছি। তাহলে বাংলায় মাত্রা কয় ধরনের? পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এখন ভাইয়া খেয়াল করে দেখো, একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে বলো? একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে? ভাইয়া ডিউতে বাংলা দেখানো যাবে অবশ্যই। একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে? এই দাঁত কয়টা থাকে বলো? দাঁত কয়টা থাকে? দাঁত থাকে 32টা। এই যে দিয়ে দিলাম 32, দেখছো? তার মানে পূর্ণ মাত্রার বর্ণ 32। এখন দেখো, দাঁত যদি থাকে 32, তাহলে উপরের পাটিতে দাঁত আছে 16, নিচের পাটিতে দাঁত আছে 16, তাহলে এই 16 অর্ধেক কত বলো? অর্ধেক হচ্ছে 8।
এই 16 অর্ধেক কত 8, তাহলে অর্ধমাত্রা বর্ণ অর্ধেক, এক পাটির অর্ধেক, তার মানে কি 8। এখন মোট বর্ণ কয়টা 50, তাহলে এক ধাপ পরে আমরা বলি না 32টা দাঁত ফালাই দিব, তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত 32। এরপর অর্ধমাত্রার বর্ণ এক পাটিতে দাঁত থাকে 16টা, 16 অর্ধেক 8, 32 আর 8 কত হয়েছে বলো? 32 আর 8 হয়েছে 40, বাকি আছে কয়টা? 10টা। তাহলে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। তাহলে বলো বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টা? 32টা। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টা? 32টা। অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। শেষ। এবার খেয়াল করো, স্বরবর্ণের ভিতর আমরা জানি প্রথম 6টা বর্ণ পূর্ণ মাত্রার। স্বরেয় থেকে আমরা যদি এখানে লিখে দিই তাহলে তোমরা বুঝবা, যেমন প্রথম 6টা বর্ণ স্বরেয় থেকে দীর্ঘ উ পর্যন্ত, এই 6টা বর্ণ আমরা পূর্ণ মাত্রা দিয়ে লিখি। আর অর্ধমাত্রার বর্ণ হচ্ছে একটা রি, আর বাকি শেষের যে 4টা এ থেকে একেবারে ও পর্যন্ত, এই 4টা হচ্ছে কি? মাত্রাহীন। এটা আমরা সবাই জানি। এ, ওই, ও, ও, এই 4টার উপর কখনো মাত্রা দেওয়া হয় না। এখন খেয়াল করো, মোট পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে 32, তাহলে 32 থেকে 6টা, এটা হচ্ছে টোটাল 50টার মধ্যে টোটাল, তাহলে টোটাল থেকে 6 বাদ দাও, তাহলে 50টা থেকে 6 যখন স্বরবর্ণ যখন বাদ দিবে তখন বাকি পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 26। আবার 8 থেকে 1 বাদ দিলে বলো তো কত থাকে? 1 থাকে। কত থাকে? 1 থাকে। এরপর দেখো 1 থেকে এখানে মাত্রাহীন হচ্ছে 10, 10 থেকে 4 বাদ দিলে কত থাকে? 6। তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে 26, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 1, মাত্রাহীন বর্ণ হচ্ছে 4। এই হচ্ছে টোটাল 39। এখানে হচ্ছে 6, 1, 4, 11, এখানে হচ্ছে 32, 8, 10, 50। এখন তোমার যেমনি প্রশ্ন করে এমনি পারবা না। যদি বলো স্বরবর্ণের অর্ধবৃত্ত মাত্রা কয়টা, পূর্ণ মাত্রার অর্ধমাত্রার বর্ণ কয়টা, যদি বলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা, যদি বলে পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টা, যেমনি উত্তর করো তুমি পারবা কি পারবা না? বলো পারবা? কথা বলো, পারবা কিনা? কঠিন? মোটেই কঠিন না। কঠিন কিনা বলো তো ভাইয়া? কঠিন না, একদমই কঠিন না। এবার চলো আমরা একটু দেখি এখানে 2টা প্রশ্ন আছে, তোমরা এই 2টা প্রশ্ন একটু সলভ করো। আমি আবার বলতেছি, আমি যেভাবে পড়াবো ঠিক সেইভাবে আমার বাংলা বাজ বইটাতে থাকবে। তোমরা যদি চাও যে গুছিয়ে, এই যে দেখো বইটা কিন্তু পাতলা বই না, মোটা বই, অনেক ডিটেলস, যাতে ঘরে বসে পড়তে পারে। এবং এই বইটা এত মোটা হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, বাংলা বাজ বইটাতে বিগত সালের সব ভার্সিটির কোশ্চেন দেওয়া আছে, ইউজ কোশ্চেন দেওয়া আছে, নিজে প্র্যাকটিস করার জন্য আলাদা কোশ্চেন দেওয়া আছে। তো এটা যদি কিনতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার আর বাংলা নিয়ে ইনশাল্লাহ দুশ্চিন্তা হবে না। তো এই বইটা আমাদের তানভীর স্যার পেজ থেকে হচ্ছে তোমরা অর্ডার দিয়ে দিও, ইনশাল্লাহ এই বই থাকলে অ্যাডমিশনে বাংলায় তোমাকে কেউ আটকাইতে পারবেন। তাহলে এবার দেখো, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টা? পূর্ণমাত্রার বর্ণ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টা হবে? 32টা হবে ডেফিনেটলি। এখানে 3টেই জানতে চাইছে, এখানে জানতে চাইছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। তা আমরা পড়ছি না, পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 16 অর্ধেক 8, আর মাত্রাহীন হচ্ছে বাকি 10। তাহলে দেখো 32, 8, 10, তাহলে আমাদের অপশন হচ্ছে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। মাত্রার কনসেপ্টটা কি তোমাদেরকে বুঝাইতে পারছি? মাত্রার কনসেপ্টটা বুঝছো কিনা একটু জানাও। বুঝছো? বুঝলে তাহলে সামনে আগাবো, নাইলে আগাবো না। ভাই এটা কি চাকরির জন্য? না, এটা অ্যাডমিশন বেসড বই। চাকরির জন্য আমার আলাদা বই আছে, বাংলা বাস জব বই, আর এটা হচ্ছে বাংলা বাস অ্যাডমিশনেরটা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এবার আসো ভাই আমরা একটু পড়বো আমাদের যে স্বরবর্ণের কথা আমরা যে বলি, এই যে স্বরবর্ণ, এই স্বরধ্বনি বা স্বরবর্ণ, এটাকে আমরা মোট 2 ভাগে ভাগ করতে পারি। আমরা এটাকে গঠনের দিক থেকে এটাকে ভাগ করতে পারি, গঠনের দিক থেকে এটাকে ভাগ করতে পারি মৌলিক স্বরধ্বনি। প্রথমে আসো মৌলিক স্বরধ্বনি। 1 নাম্বার মৌলিক স্বরধ্বনি। এই যে মৌলিক স্বরধ্বনি আছে, এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 4টা, অর্থাৎ যেই স্বরধ্বনিকে তুমি কখনোই ভাঙতে পারবে না। মৌলিক স্বরধ্বনি কয়টা?
সাতটা, সেই সাতটা কি কি যেগুলোকে কখনোই তুমি ভাঙতে পারবে না। এরকম সাতটা মৌলিক স্বরধ্বনি হচ্ছে স্বরেয়, স্বরেয়া, রসই, রসউ, ও, এ, আ। এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এই যে এটা যে লিখলাম, বলতো এটা কি বর্ণ কিনা? এটা কি বর্ণ? আমাকে একটু বলো, এটা কি বর্ণ? এটা কি বর্ণ কিনা আমাকে বলো তো, এটা কি বর্ণ? বলো। কুরিয়ার আমাদের বইয়ের দাম হচ্ছে 560 টাকা, বুঝছো? এটা কি বর্ণ কিনা আমাকে বলো। 50টা বর্ণের ভিতরে এই বর্ণটা জীবনে দেখো না। এই জন্য যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, খেয়াল করো, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ, তখন উত্তর হচ্ছে 6টা। অর্থাৎ এটা তখন আর হবে না, কারণ এটা যেহেতু বর্ণমালায় নাই, এটা যেহেতু বর্ণমালায় নাই, এই জন্য এটা হচ্ছে 6টা। কিন্তু যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে মনে রাখতে হবে যে যৌগিক, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ, এই যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বরবর্ণ হচ্ছে 25টা। 25টা, অনেকগুলো। যেমন খেয়াল করো, আমরা যে বলি শিউলি, এই যে শিউলি, খেয়াল করো এই শিউলি শব্দের ভিতরে দেখো সি ইউ, দেখো সি ইউ, সি সি ইউ, এই যে দেখো ইউ ধ্বনি উচ্চারণ হচ্ছে না? এখানে কিন্তু দুইটা বর্ণ মিলে একটা স্বর তৈরি করতেছে, রস্বই রস্বাউ, দুইটা বর্ণ মিলে একটা স্বর তৈরি করতেছে। তার মানে দেখো এরকম দুইটা স্বর মিলে একটা স্বর তৈরি করে, এরকম 25টা স্বর বাংলায় তৈরি হয় দুইটা বর্ণ মিলে। যেমন খেয়াল করো আরো হইতে পারে, ধরো আমি বললাম লাউ, এই যে লাউ যে বললাম, এই লাউ এর ভিতরে তুমি খেয়াল করে দেখো লা আউ, দেখো এখানেও দুইটা স্বরবর্ণ মিলে একটা স্বর তৈরি করছে। এরকম 25 ভাবে তৈরি হতে পারে বিধায় বাংলায় যৌগিক স্বরবর্ণ 25টা। সরি, এখানে যৌগিক স্বরবর্ণ হবে না, যৌগিক স্বরধ্বনি হবে। যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। কিন্তু যৌগিক স্বরবর্ণ যখন বলবে, স্বরবর্ণ বললে তোমাকে মাথায় রাখতেই হবে স্বরবর্ণ মানে ওই যে 50টা বর্ণ পড়ি, ওই 50টা বর্ণের ভিতরে ডেফিনেটলি থাকা লাগবে। স্বরবর্ণ হচ্ছে দুইটা। কোন দুইটা? একটা ওই আর একটা হচ্ছে ও। তুমি খেয়াল করে দেখো, এই ওইকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে তুমি পাবো স্বরীয় যোগ রস্বই, দেখো দুইটা মিলে একটা। এখন তাহলে স্বরধ্বনি আর স্বরবর্ণের ভিতর পার্থক্য কি? স্বরধ্বনি হচ্ছে যেটা বর্ণ ওই 50টা বর্ণের ভিতরে থাকা লাগবে না, কিন্তু স্বরবর্ণ হইতে হলে তো অবশ্যই বর্ণ মানে ওই বাংলা বর্ণমালার 50টা বর্ণের ভিতরে ডেফিনেটলি থাকা লাগবে। তাহলে ওই, আবার ও কি হবে? স্বরীয় যোগ রস্বাউ, ও শেষ। এবার বলো, এই যে গঠনগত দিক থেকে, গঠন, এই গঠনের দিক থেকে আমরা স্বরধ্বনিকে যে দুই ভাগে ভাগ করি, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এই কনসেপ্টটা কি তোমাদের বোঝা গেছে? এই কনসেপ্টটা কি তোমাদের ক্লিয়ার? বলো তো, এই কনসেপ্টটা বোঝা গেছে কিনা বলো? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এনি কোশ্চেন? কোনো সমস্যা নাই তো? দেখো এমন ভাবে পড়াবো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক স্বরবর্ণ 6টা, যৌগিক স্বরধ্বনি 25টা। যৌগিক স্বরবর্ণ হচ্ছে কয়টা বলতো? যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা। যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা। আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি। একটু পর্যন্ত আশা করি বুঝছো। তো এখানে দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে বাংলা ধ্বনি তত্ত্বের, এই প্রশ্নটা তোমরা অনেকে হয়তো পারবা না, এটা মানে জিহ্বার উচ্চতা অনুসারে। যেমন তুমি যদি খেয়াল করে দেখো, ই, দেখো ই যখন উচ্চারণ করে ই অ, জিহ্বা সবচেয়ে বেশি বের হয় ই, ই অ আ। দেখো তুমি ই উচ্চারণ করো, জিহ্বা সবচেয়ে বেশি বের হয়, এই জন্য এটা উত্তর হচ্ছে ই। এইটা সলভ করো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? দ্রুত উত্তর করো। উত্তর করছো? সহজ কি? সহজ কিন্তু মোটেই কঠিন না। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 7টি। দেখছো, পড়লেই সহজ, না পড়লে কি কঠিন।
এরপর আসো আমরা আবার উচ্চারণের দিক থেকে আমরা আবার এটাকে ভাগ করতে পারি। উচ্চারণ, উচ্চারণ, এই উচ্চারণের দিক থেকে আমরা এটাকে আবার বিভাজন করতে পারি। উচ্চারণের দিক থেকে সিম্পল দুই ধরনের, একটা হচ্ছে হ্রস্ব স্বর। হ্রস্ব স্বর মানে যে স্বরগুলো কম উচ্চারণ হয়, হ্রস্ব স্বর। এরকম হ্রস্ব স্বর আছে বাংলায় 4টি। কি কি? স্বরেয়, দেখো স্বরেয় একটু উচ্চারণ একটু কম, উচ্চারণের স্বরেয়, স্বরেয়া একটু বেশি উচ্চারণ করা লাগে, স্বরেয়া একটু টাইনে উচ্চারণ করা লাগে। এরপর রস্যই, রস্যাউ, স্বরেয়, স্বরেয়া, রস্যই, রস্যাউ, তারপর হচ্ছে দীর্ঘাউ, তারপর হচ্ছে রি। এই চারটা তুলনামূলক সবচেয়ে কম স্বরে কম সময় উচ্চারণ করা যায়, এই জন্য এগুলোকে বলা, এগুলো হচ্ছে হ্রস্ব স্বর। এরপর আসো কি? এরপর আসো হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কি? দীর্ঘস্বর হচ্ছে যে স্বরগুলো উচ্চারণের সময় একটু বেশি টানা লাগে, একটু বেশি টাইনা টাইনা যেগুলো উচ্চারণ করতে হয়। আচ্ছা, এরকম কি আছে? এরকম আছে আ, অর্থাৎ বাকি 7টা, এই 4টা ছাড়া, 11টার ভিতরে এই 4টা ছাড়া বাকি 7টা যেগুলো আছে, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর। তাহলে হ্রস্বস্বর কয়টা পরীক্ষাতে প্রশ্ন আসবে? 4টা। দীর্ঘস্বর কয়টা পরীক্ষাতে প্রশ্ন আসবে বলতো? হ্রস্বস্বর কয়টা, দীর্ঘস্বর কয়টা? হ্রস্বস্বর কয়টা, দীর্ঘস্বর কয়টা? হ্রস্বস্বর 4টা, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্বস্বর কয়টা? 4টা, আর বাকি 7টা কি? দীর্ঘস্বর। হ্রস্বস্বর 4টা, বাকি 7টা দীর্ঘস্বর। কনসেপ্ট ক্লিয়ার? বুঝাইতে পারছি তোমাদেরকে? কনসেপ্ট ফুল ক্লিয়ার কিনা বলো? একটু পর্যন্ত মোটামুটি যেটা পড়াইলাম এটা তোমরা পারবা, সমস্যা নেই। এখন ভাইয়া তোমাদেরকে একটুখানি বুঝতে হবে যে, খেয়াল করো, একটু ভালো করে বুঝো জিনিসগুলো। যেমন আমরা এখন যে জিনিসটা পড়বো, এই জিনিসটা হচ্ছে যে আমরা এখন পড়বো ব্যঞ্জন বর্ণের আলোচনা। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই যে ব্যঞ্জন বর্ণ আছে এটা কিন্তু 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি যখন বলে তখন জানো ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টা, অর্থাৎ ধ্বনির সংখ্যা কিন্তু 30টা কম, মানে ব্যঞ্জন ধ্বনি এটা কিন্তু 30টা কম। তো বুঝো, ব্যঞ্জন বর্ণ 39টা কিন্তু ধ্বনি 9টা কম। এখন 9টা কেন কম? একটা কোশ্চেন হইতে পারে। 9টা কম এই কারণে, যেমন দেখো ধ্বনি মানে কি? উচ্চারণ। তো এই যে মূর্ধন্য ন, দন্ত ন, এটা দুইটার উচ্চারণ সেম, তাহলে দুইটা থেকে ধ্বনি হিসাবে একটাকে কাউন্ট করা হয়। আবার জ আর বর্গীয় জ, দুইটার উচ্চারণ সেম, এই জন্য দুইটা থেকে ধ্বনি হিসাবে একটাকে কাউন্ট করা হয়। এরকম যখন উচ্চারণ সিমিলার হয়ে যায় কিংবা কোনো বর্ণের যদি উচ্চারণ না আসে, তখন সেক্ষেত্রে ওইখানে ধ্বনির সংখ্যাটা কমিয়ে যায়। ধ্বনির সংখ্যাটা কি হয়ে যায়? কমে যায়। ধ্বনির সংখ্যা কি হয়ে যায়? কমে যায়। বুঝতে পারছো? এখন ভাইয়া একটু যদি খেয়াল করো, খুব ভালো করে যদি বুঝো, আর যদি একটু খেয়াল করো, এখন এদিকে আমরা ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, 25টা বর্ণ একটু বোঝার জন্য চেষ্টা করি। ক, খ, গ, ঘ, ঙ। ঠিক আছে, আমি আর একটু ডিস্টেন্স রেখে লিখি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ক, ঠিক আছে, ক, খ, গ, ঘ, ঙ। তারপর কি? চ, ছ, জ, ঝ, ঞ। তারপর কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। ত, থ, দ, ধ, দন্ত ন। তারপর কি? প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে আমাদের কয়টা? এই হচ্ছে আমাদের 25টা ধ্বনি। ঠিক আছে, প্রথম যে 25টা, এই 25টা থেকে আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, একটু ভালো করে বুঝো। আগে আগে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, তারপরে লেখালেখি করতে হবে, কিন্তু বুঝার কোনো বিকল্প নাই। এখন খেয়াল করো, এই যে এখানে আমরা যে 25টা বর্ণের কথা যে লিখলাম, এই 25টা বর্ণের মধ্যে প্রথম ভাই 9টা কমছে, কিন্তু কোনটার 3টা সেম হয়, মানে উচ্চারণ সেম হয়। এরকম মূর্ধন্য ন দন্তনের উচ্চারণ সেম, জ আর বর্গীয় জ উচ্চারণ সেম। যেমন চন্দ্রবিন্দু বাদ গেছে কেন? কারণ চন্দ্রবিন্দুর নিজের কোনো আলাদা উচ্চারণই নাই। কোন শব্দের সাথে চন্দ্রবিন্দু বসালে যে উচ্চারণ হয়, সাধারণত চন্দ্রবিন্দু না বসালেও একই উচ্চারণ হয়। অনুসার আর উময়ের উচ্চারণ সেম, উচ্চারণ সিমিলার হওয়ার কারণে কিছু বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আসুক, এখন খেয়াল করো। এখন এই যে প্রথম যে কলাম, এই ক, চ, ট, ত, প, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ।
এগুলোকে কি বলে, সরি, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। কি প্রাণ? অল্প প্রাণ। আবার পরের কলামের যে বর্ণগুলো, অর্থাৎ এই যে ঘ, ছ, ঢ, ত, প, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে মহাপ্রাণ। এগুলো কি বলে? মহাপ্রাণ। আবার এর পরে যেগুলো, এগুলোকে আবার বলে অল্প প্রাণ, বুঝছেন? এরপরে যেগুলো, এগুলোকে বলা আবার হচ্ছে মহাপ্রাণ। আর এই বর্ণগুলোকে বলে, এগুলো হচ্ছে নাসিক্য। এই বর্ণগুলোকে কি বলে? এগুলোকে বলা নাসিক্য। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ক, চ, ট, ত, প, এগুলোকে কেন অল্প প্রাণ বলে? তুমি নর্মালি একটু চিন্তা করো, আমার সাথে একটু ট্রাই করো। তুমি এইভাবে মুখটাকে, হাতের এই হাতটাকে মুখের কাছে আনো, হাতকে মুখের কাছে আনো, এনে দেখো তুমি ক উচ্চারণ করো, ক, খ উচ্চারণ করো, খ, ক, খ। দেখো তো, যখন তুমি খ উচ্চারণ করো, তখন তোমার মুখ দিয়ে মুখনিসৃত বাতাস বেশি বেরোচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলো তো? হচ্ছে। ক, খ, দেখছো মুখ দিয়ে বাতাস বেশি বেরোয়। আবার তুমি গ উচ্চারণ করো, গ, ঘ, চ, ছ। তো অল্প প্রাণ মানে কি? যেটা উচ্চারণের সময় আমাদের মুখনিসৃত বাতাসের প্রবণতা কম থাকে, ওটা অল্প প্রাণ। যেটা উচ্চারণের সময় মুখনিসৃত বাতাসের প্রবণতা বেশি থাকে, ওটা মহাপ্রাণ। সে ফর এক্সাম্পল, ধরো আমরা এটা একটা কাগজ, এই একটা কাগজ দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝাইলে তোমরা হয়তো আরো ভালো বুঝবা। আমার কাছে কাগজ নাই এখন মনে হয়, আমি তোমাদেরকে তারপরে একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। একটা কাগজ দিয়ে, এটা একটা কাগজ, একটু খেয়াল করো। এই কাগজ দিয়ে যখন আমি দেখো ক উচ্চারণ করবো, ক, খ, দেখছো কাগজটা পড়ে গেছে। আবার দেখো যখন আমি এই যে গ উচ্চারণ করব, গ, এই যে গ, ঘ, দেখছো, চ, ছ, দেখছো, বর্গীয় জ, ঝ, বর্গীয় জ, ছ। মানে যখন অল্প প্রাণ বর্ণগুলো যখন উচ্চারণ করি, তখন দেখবা এই কাগজটা নড়ে না, ক, খ। যখন মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণ করি, তখন কাগজটা নড়ে যায়, মানে বাতাসের প্রবণতা বেশি, বাতাসের প্রবণতা বেশি। মনে রাখবা, বর্গের যদি বলা হয় কবর্গীয় বর্ণ কোনগুলো, তাহলে এই যে ক দিয়ে শুরু হওয়া 5টা সারির বর্ণ হচ্ছে কবর্গীয় বর্ণ। তাহলে ক, খ, ঘ, ঘ, উ, এগুলো হচ্ছে কবর্গীয় বর্ণ। ছ, চ, ছ, ঝ, ঝ, ঞ, এগুলো হচ্ছে চবর্গীয় বর্ণ। ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য, এগুলো হচ্ছে টবর্গীয়। তাহলে একটু পর্যন্ত বুঝতে পারছো? এখন ভাইয়া মনে রাখবা, এই যে প্রথম যে 2 কলাম, এই 2 কলামের বর্ণগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। আর পরের যে 3 কলাম, এই 3 কলামের বর্ণগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। তাহলে অঘোষ বর্ণ কি? অঘোষ বর্ণ মানে হচ্ছে যেগুলো উচ্চারণের সময় এইভাবে স্বরতন্ত্র কাঁপে কম, এই জায়গাতে কম কাঁপে, এগুলো উচ্চারণের সময়, এই জন্য এগুলো হচ্ছে অঘোষ। আর এই যে পরের যে 3 কলাম, এগুলো উচ্চারণের সময় আমাদের এই স্বরতন্ত্রটা একটু বেশি কাঁপে, এই জন্য এইটাকে বলা হয়, এটা হচ্ছে ঘোষ বর্ণ। তাহলে অঘোষ বর্ণ আর ঘোষ বর্ণের কনসেপ্ট কি ক্লিয়ার? এখন মনে রাখবা, এই ধ্বনিগুলোকে বলা হয় কণ্ঠ ধ্বনি। এগুলো একেবারে কণ্ঠ থেকে উচ্চারণ হয়। এই ধ্বনিগুলো তালু থেকে উচ্চারণ হয়, এই জন্য এগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। এই ধ্বনিগুলো একেবারে আমাদের মাঝখান থেকে, এই যে এই জায়গাটা একেবারে মাঝখান থেকে উচ্চারণ হয়, যে মূর্ধধ্বনি, এগুলো দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয়। যেমন দেখো ত, থ, ধ, দ, দন্ত, একদম দেখো দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয়, এই জন্য এগুলোকে বলে দন্ত ধ্বনি। এগুলো একদম দেখো ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য এগুলোকে বলে ওষ্ঠ ধ্বনি। তুমি উচ্চারণ করো, এই যে ঠোঁট থেকে উচ্চারণ হয়, প, ফ, ভ, ব, প, প, ফ, ব, ম। বুঝছো? কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তো এই জিনিসগুলোই আমাদের আসলে অ্যাডমিশনের পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই কনসেপ্ট গুলোই আমাদেরকে ভালো করে পড়তে হয়। এই কনসেপ্ট গুলাই আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? বলো তো। কনসেপ্ট বুঝছো? কনসেপ্ট বুঝছো কিনা বলো। কনসেপ্ট যদি বুঝো, তাহলে চলো এবার আমরা একটু এখন প্রশ্ন সলভে আমার মনে হয় যাইতে পারি। সেখানে বলছে অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো। তাহলে আগে বুঝো, আগে বলছো অঘোষ। অঘোষ মানে কি? প্রথম 2 কলাম, আমরা কিন্তু বলছি পরের 3 কলাম ঘোষ। এরপর বলছে মহাপ্রাণ। মহাপ্রাণ মানে কি তোমার মনে আছে? এটা যদি আমরা একটা চার্ট করি, প্রথম কলাম কি ছিল? প্রথম কলাম কি ছিল? অল্প প্রাণ। পরের কলাম কি ছিল? মহাপ্রাণ। এর পরের কলাম কি ছিল? অল্প প্রাণ। এর পরের কলাম ছিল মহাপ্রাণ। এখানে যেহেতু বলছে মহাপ্রাণ, তার মানে দ্বিতীয় কলাম এবং চতুর্থ কলাম হবে, দ্বিতীয় কলাম এবং চতুর্থ কলাম হবে। এইটা প্রশ্ন সলভ করে। এরপর বলছে নিচের কোন ধ্বনিগুচ্ছ দন্ত ধ্বনির উদাহরণ? তোদেরকে পড়াইছি না, একটু আগে পড়াইছি। এরপর বলছে নিচের কোনটি তালব্য বর্ণ? বুঝছো তালব্য বর্ণ মানে? বুঝছো? এই যে একটু আগে বলছে যে এটা তালু থেকে উচ্চারণ হয়, ওটা হচ্ছে তালব্য বর্ণ। সলভ করো যুদ্ধ।
বলো। আচ্ছা, এবার খেয়াল করো, এই দেখো, বুঝো, আগে ভালো করে বুঝো কনসেপ্টটা। তো বলা হচ্ছে তালব্য বর্ণ কোনটা, তাহলে তালব্য বর্ণ কোনটা? চ চ ঝ ঝ ইয়। তাহলে দেখো চ ছ ঝ ঝ, তাহলে চ হচ্ছে কি? তালব্য বর্ণ। এরপর খেয়াল করো দন্তধ্বনি কোনগুলো, তাহলে দন্তধ্বনি কি হবে? দন্তধ্বনি হচ্ছে এইটাই, যে খ যেগুলো, ত থ ধ ধ দন্ত ন। তাহলে কি হবে? ত থ ধ ধ দন্ত। এরপর খেয়াল করো অঘোষ মহাপ্রাণ। এখন বুঝতে হবে অঘোষ মহাপ্রাণ মানে প্রথম কথা হচ্ছে প্রথম দুই কলামের বর্ণ হবে অঘোষ মহাপ্রাণ। অঘোষ, তারপর বলছে মহাপ্রাণ। আমরা জানি প্রথম শেষের তিন কলাম ঘোষ, পরের শুরুর দুই কলাম হচ্ছে অঘোষ। তাহলে খেয়াল করে দেখো, এখানে বলছে কি? অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো অঘোষ এবং হচ্ছে মহাপ্রাণ। তা এখন এখানে খেয়াল করে দেখো, হ্যাঁ, এখন এখানে খেয়াল করে দেখো, এখন এখানে খেয়াল করবো, এখানে বলছে ঠ, তারপর বলছে থ। তাহলে খেয়াল করো, আমরা যদি দেখি, আমরা যদি একটু আমাদের আগের আলোচনায় যদি যাই, তাহলে খেয়াল করো, এই যে এখানে যদি যাও, দেখো এখানে সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে। একে বলছে অঘোষ, তারপর বলছে মহাপ্রাণ ধ্বনি। অঘোষ মহাপ্রাণ ধ্বনি গুচ্ছ কোনটা? তাহলে ঠ, এটা ঠিক আছে। এরপর হচ্ছে থ, এই যে খেয়াল করে দেখো, এই যে ঠ আছে, থ আছে, থ আছে, থ আছে। তাহলে বুঝছোই তো, জিনিসগুলো কিন্তু আসলে কঠিন না, মোটেই কি না, কঠিন না। তাহলে উত্তর হচ্ছে এটা, অঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে কি আমাদের ক। পারবা? পানির মতো সহজ। এরপর আসো তোমাদেরকে কিছু জিনিস একটু বলি। যেমন পরীক্ষাতে বলে নাসিক্য বর্ণ কোনটা। নাসিক্য বর্ণ কিন্তু আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি। ম্যাক্সিমাম সময় আমাদের পরীক্ষাতে 5টা দেওয়া থাকে, একটু আগে আমরা পড়ছি। এই যে নাসিক্য বর্ণ যেগুলো, একটু খেয়াল করো, এই যে ইঞ উঙ মূর্ধন্য ন দন্ত ন ম, এটাকে পড়ছো না? আচ্ছা, এইটা হচ্ছে নাসিক্য বর্ণ। এরপর আসো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে শীষ বর্ণ কয়টা। শীষ বর্ণ হচ্ছে 3টা, তাহলে বেশ মূর্ধন্য ষ দন্ত, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তথ্য। উষ্ম বর্ণ কয়টা, পরীক্ষাতে প্রশ্ন আসে 4টা, তাহলে বেশ মূর্ধন্য ষ দন্ত স হ, অর্থাৎ যেই 4টা উচ্চারণের সময় মুখ দিয়ে গরম বাতাস বের হয়, এগুলোকে বলে, এগুলো হচ্ছে উষ্ম বর্ণ। এরপর আসে পরীক্ষাতে প্রশ্ন আসে পার্শ্বিক বর্ণ কয়টা। পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ 1টা, ল। পরীক্ষাতে প্রশ্ন আসে কম্পনজাত বর্ণ কয়টা। কম্পন, কম্পনজাত বর্ণ 1টা, সেটা কি? সেটা হলো র। কম্পনজাত বর্ণ 1টা। কম্পনজাত বর্ণ কয়টা? কম্পনজাত বর্ণ হচ্ছে 1টা, কি? র। র, দেখো, র। এরপর আসে তারণজাত বর্ণ কয়টা। পরীক্ষাতে প্রশ্ন আসে তারণজাত, ঢ ঢ ঢ। এই যে দুইটা, এই দুইটাকে বলা, এগুলো হচ্ছে তারণজাত বর্ণ। কি বর্ণ? তারণজাত। এই ইনফরমেশন গুলো অবশ্যই নোট ডাউন করবা, অবশ্যই নোট ডাউন করবা। অবশ্যই অবশ্যই তোমাকে এগুলো কি করতে হবে? এগুলো তোমাকে নোট ডাউন করতেই হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এগুলো অবশ্যই তোমাকে নোট ডাউন করতে হবে, বুঝছো? কথা বুঝছো? এগুলো, এই এই কয়টা ইনফরমেশন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আসো বাংলায় কার আর ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার আছে 10টা বর্ণের, আর ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ফলা হচ্ছে 6টা বর্ণের ফলা আছে, 10টা বর্ণের, 10টা স্বরবর্ণের কার আছে। তাহলে বলতো কার নাই কয়টা বর্ণের? কার নাই একটা বর্ণের। সেই বর্ণটা কি জানো? স্বরেয়। স্বরেয় বর্ণের কোনো কার নাই, এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে নীলিন বর্ণ। এটাকে কি বলে? নীলিন বর্ণ। বাকি 10টার কার আছে, যেমন তুমি খেয়াল করো, আকার আছে, ইকার আছে, দীর্ঘিকার আছে, রসুকার আছে, দীর্ঘকার আছে, বুঝছো? আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কার আছে। আর ফলা হচ্ছে 6টা বর্ণের, অর্থাৎ 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। এগুলোকে মনে রাখতে পারো, যমুনার বল। যমুনার বল, তাহলে যমুনার বল মানে কি? জফালা, মফালা, নফালা, রফালা, বফালা, লফালা, এই 6টা, বুঝছো? বুঝতে পারছি? বলতো একটু পর্যন্ত বুঝছো কিনা আলোচনা? ভাই সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসে এইসব টপিক আছে। এই টপিকটা শর্ট সিলেবাসে নাই, কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। নত্য সত্য বিধান শর্ট সিলেবাসে নাই, ডিরেক্ট নাই, কিন্তু বানানে আবার নত্য সত্য বিধান। তোমাদেরকে যা যা পড়ানো লাগে, নট অনলি শর্ট সিলেবাস, যা যা পড়ানো শর্ট সিলেবাসের বাহিরেও যা যা গুরুত্বপূর্ণ আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ তোমাদেরকে কভার করে দিব। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ওকে? তো তোমরা জানাও যে তোমরা এতটুকু বুঝছো কিনা।
বুঝছো? আচ্ছা, এখন তোমাদেরকে যদি কিছু কোশ্চেন দিই, তোমরা কি পারবা সলভ করতে? এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে কিন্তু অনেকবার অনেক কোশ্চেন আসছে, অনেকবার অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু দেখি। আহ এই যে এইখানে প্রমিত তারণজাত বর্ণ কয়টি? তারণজাত। এরপর বলছে উষ্মধ্বনির উদাহরণ কোনটা, এরপর বলছে শীষ ধ্বনির উদাহরণ কোনটা। তোমাদেরকে একটু বলে রাখি, পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে, এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখো, সেটা হচ্ছে অর্ধধ্বনি, অর্ধ স্বরধ্বনি, সেমি ভাওয়াল যেটাকে বলো অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি 4টা। অর্ধ স্বরধ্বনি 4টা, এটা একটু লিখে রাখো। অর্ধ স্বরধ্বনি 4টা। অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। বুঝছো? ই, ও, এ, আরেকটা কি জানি এখানে আছে, অর্ধ স্বরধ্বনি। এই যে অর্ধ স্বরধ্বনি, হ্যাঁ। আরেকটা হচ্ছে ও, এ, ও, ই রসাউ, হ্যাঁ রসাউ দি নেই। এই যে আরেকটা হচ্ছে রসাউ। এই 4টা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, মানে এই 4টা সেমি ভাওয়েল। বুঝছো? কনসেপ্টটা বোঝা গেছে? ক্লিয়ার? শেষ। তাহলে দেখো বাংলায় তারণজাত বর্ণ, তারণজাত, তাহলে তারণজাত 2টা, দশিনর ও রসিনর। আচ্ছা, কম্পন জাত কিন্তু আবার একটা। উষ্ম বর্ণ হচ্ছে আমরা জানি যে দন্ত স হবে। এরপর হচ্ছে শীষ বর্ণ কোনগুলো? এই যে 3টা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। কনসেপ্ট ক্লিয়ার? শেষ। আর ওই যে আমরা বললাম কার আর ফলা, কার কয়টা? কার আছে 10টা, ফলা কয়টা? ফলা আছে কয়টা? ফলা আছে 6টা। এখন তোমাদেরকে এখানে একটু মনে রাখতে হবে, তোমাদের একটা হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্কটা কি তোমরা কি করতে পারবা বলো তো? একটা হোমওয়ার্ক যদি তোমাদেরকে দিই, তোমরা কি এই হোমওয়ার্কটা করবা? করতে পারবা কিনা বলো? একটা হোমওয়ার্ক দিলে করতে পারবা? চলো আমরা এই দুটো কোশ্চেন সলভ করি। বলছে 11টি স্বরবর্ণের মধ্যে কয়টি সংক্ষিপ্ত রূপ? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলো? সব পড়াইছি। বলো এই দুটো প্রশ্ন সলভ করো। তাহলে এটা কি হবে? উত্তর হচ্ছে 10টা। এখানে কি হবে? সংক্ষিপ্ত রূপ কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হচ্ছে, এখানে ফল দিছে, এটা ফল হবে না, দেখছো? ভুল করে আবার ফল উত্তর করে দিয়ে না, ফলা। কনসেপ্ট ক্লিয়ার? শেষ। ওকে, বুঝছো? আমার কথা বুঝতে পারছো? শেষ আমাদের ধ্বনিতত্ত্বের আলোচনা। খুব বেসিক জিনিস, অর্থাৎ এই টপিকটা হচ্ছে ব্যাকরণের একেবারে মানে একেবারে ফান্ডামেন্টাল যে টপিক, একেবারে ফান্ডামেন্টাল যে টপিক, এটা হচ্ছে সেটা। বুঝছো? একদম মানে বেসিক টপিকটা হচ্ছে এটা। ওই জন্য এই টপিকটা ভালো করে পড়তে হবে, এটা পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, ভেরি গুড। এবার আসো, খেয়াল করো একটু। নত্ব সত্য বিধান, বাংলাতে ন আছে কয়টা? 2টা, একটা মূর্ধন্য ন, একটা দন্ত ন, এটা তো সবাই জানো। আবার স কিন্তু 3টা আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এই যে সিমিলার টাইপ বর্ণগুলো, এই বর্ণগুলোর ব্যবহারের যে বিধান, দুটা মূর্ধন্য নয়ের, দুইটা নয়ের ব্যবহারের যে বিধান, ওটাকে বলে নত্ব বিধান। 3টা স এর ব্যবহারের যে বিধান, ওটাকে বলে, ওটা হচ্ছে সত্য বিধান। খুব সহজ এই টপিকটা। আসলে এই টপিকটা তোমাদেরকে একটু বুঝাই। এই টপিকটা বোঝানোর আগে তোমাদেরকে কিছু বেসিক জিনিস আমি একটু বলি, তাহলে তোমাদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো ভালো করে বুঝো। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমে আমরা যদি পড়তে পারি তাহলে পড়া কিন্তু সহজ। একটা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমটা একটু খেয়াল করো। এই পাশে যে বর্ণগুলো দেওয়া আছে, এই বর্ণগুলো, ভাইয়া আপনি কি নোয়াখালীর? আমি, আমার কথা শুনে কি নোয়াখালীর মানুষের মতো মনে হয়? কি বলো তোমরা? হুম, আমার কথাতে তো কোনো আঞ্চলিক টোন থাকার কথা না। আচ্ছা, এবার দেখো, একটু খেয়াল করো।
দেখো এখন বলছে যে র রপালা রে রি রিকার, এই যে ক্ষীয় মূর্ধন্য এই বর্ণগুলোকে আমরা বলি এগুলো হচ্ছে চুম্বক। এগুলো কি বলি? এগুলোকে বলি এগুলো হচ্ছে চুম্বক। আবার এই পাশে যে বর্ণগুলো ক খ ঘ গ ম প প ভ ব ম হ অনুসার ঝ অন্তস্থ অ, এগুলোকে বলি এগুলো হচ্ছে লোহা। এবার বলো তো চুম্বক আর লোহা কি পাশাপাশি বসলে আকর্ষণ করে? বলো করে কিনা? ইয়েস অর নো? করে, আকর্ষণ কিন্তু করে, তাই না? এখন আমাদেরকে এখান থেকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা কখনো দেখি যে আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য ন, আকর্ষণ না করলে দন্ত ন। বুঝছো? তাহলে আকর্ষণ করলে মূর্ধন্য ন বসে, আকর্ষণ করলে দন্ত ন বসে। আকর্ষণ করলে মূর্ধন্য ন, আকর্ষণ না করলে সেক্ষেত্রে দন্ত ন বসে। আচ্ছা এবার তোমাদেরকে কিছু উদাহরণ দিলে তোমরা জিনিসটা আরো পরিষ্কার হবে। ধরো আমি একটা শব্দ বললাম, শব্দটা হচ্ছে একটা শব্দটা হচ্ছে পলায়ন, এই একটা শব্দ পলায়ন। এখন খেয়াল করো আরেকটা শব্দ লিখলাম পরায়ণ, আমি দুইটাতে দন্ত ন দিলাম। ধরো আমি জানি না যে আসলে কোনটাতে কোনটা বসবে। এখন খেয়াল করো এই যে পলায়ন, এখানে দেখো অন্তস্থ অ, বলো এটা কি লোহা না চুম্বক? বলো অন্তস্থ অ যে আছে এটা কি লোহা নাকি চুম্বক? এখানে দেখতে পাচ্ছ এটা কি লোহা না চুম্বক? ডেফিনেটলি এটা কি লোহা। তাহলে এখানে আমি সংক্ষেপে লিখলাম লোহা। আর এই যে ল, ল কি লোহা না চুম্বক? দেখো ল কিন্তু চুম্বকের ঘরেও নাই, ল কিন্তু লোহার ঘরেও নাই। ল কি নাই? ল চুম্বকের ঘরেও নাই, ল লোহার ঘরেও নাই। যেহেতু ল চুম্বকের ঘরেও নাই, যেহেতু ল লোহার ঘরেও নাই, সুতরাং লটাকে আমরা ধরবো লটা হচ্ছে কাঠ। অর্থাৎ যেটা চুম্বকও না যেটা লোহাও না সেটা হচ্ছে কাঠ। কথা বুঝছো? কি বলছো বলো? যেটা চুম্বকও না যেটা লোহাও না সেটা হচ্ছে কাঠ। তাহলে এখানে কি ল কি কাঠ। এখন আমার বলো তো কাঠ আর লোহা কি আকর্ষণ করে? বলো তুমি একটা কাঠরে আর একটা লোহারে পাশাপাশি বসাইলে আকর্ষণ করে কিনা? এটা তো তোমার আমি প্র্যাকটিক্যালি দেখাবো না। আকর্ষণ করে কিনা বলো? আকর্ষণ করে কিনা? করে? করে না। যেহেতু করে না আমাদের সূত্র যে আকর্ষণ না করলে বসে কে দন্ত ন। এই যে দেখো এখানে বসে কে দন্ত ন, সো সিম্পল দন্ত ন। এরপর খেয়াল করে দেখো এই যে অন্তস্থ অ, এখানে খেয়াল করো অন্তস্থ অটা কি লোহা। এবার বলো রটা কি? আকার বাদ দেওয়া, আকার কাউন্ট করা লাগবে না। রটা কি বলো? র কি? র কি চুম্বক না লোহা? কথা বুঝো আগে। র কি চুম্বক নাকি লোহা? ডেফিনেটলি র কি চুম্বক। এখন ভাইয়া খেয়াল করে দেখো এই যে চুম্বক আর লোহা পাশাপাশি বসলে কিন্তু আকর্ষণ করে। আকর্ষণ করলে দেখো এই পরায়ণ বানানে কি বসবে? মূর্ধন্য ন বসবে। তাহলে পলায়ন বানানে বসে দন্ত ন, পরায়ণ বানানে বসে মূর্ধন্য ন। বুঝছো কনসেপ্টটা? এইবার তোমরা একটু বলো তো, ধরো আমি যদি বলি ধরো 1 নাম্বার হরিণ বানান, বলো আমি সবগুলো তো দন্ত ন দিচ্ছি, তোমরা বলো তো কি বসবে? হরিণ। 2 নাম্বার আমি লিখলাম বাতায়ন, বাতায়ন। 3 নাম্বার আমি লিখলাম নারায়ণ, নারায়ণ। বুঝছো? এই বলো এই যে বানানগুলো আছে এই বানানগুলোতে কি বসবে বলো? এই যে বানানগুলো আছে এই বানানগুলোতে তুমি কি বসাবা? এই কয়টা বানান, এই নিয়ম দিয়ে কিন্তু তুমি বুঝতে পারবা। এই নিয়ম দিয়ে বোঝা যায়? বলো বুঝতে পারবা? তাহলে হরিণ বানান দেখো হ হচ্ছে লোহা, র হচ্ছে চুম্বক, তাহলে কি বসে? মূর্ধন্য ন বসে। আবার এখানে দেখো অন্তস্থ হচ্ছে লোহা, ত হচ্ছে কাঠ, তাহলে আকর্ষণ করে না, এখানে বসে দন্ত ন। নারায়ণে দেখো লোহা চুম্বক আকর্ষণ করে, তার মানে কি বসবে? মূর্ধন্য ন বসবে। কি বসবে বলো? মূর্ধন্য ন বসবে। কনসেপ্ট ক্লিয়ার? খুবই সহজ আলোচনা। এখন মনে রাখবে ডিরেক্ট চুম্বকের পরেও কিন্তু মূর্ধন্য ন বসে। মানে দেখো চুম্বক লোহা এটা হিসাব করতে হলে তো তোমার আগে 2টা বর্ণ থাকা লাগবে। বাট ধরো আমি বললাম যে ঋণ, এখন দেখো রি এটা তো চুম্বক, তাই না? এই এখন তুমি তো এখানে চুম্বক লোহার হিসাব করতে পারবে না, আছে একটা বর্ণ। তাহলে ডিরেক্ট চুম্বকের পরে বসলে মূর্ধন্য ন। খন ডিরেক্ট চুম্বকের বসে মূর্ধন্য ন। রণ ডিরেক্ট চুম্বকের পর বসে মূর্ধন্য ন। ব্রণ বলি ব্রণ, এই যে দেখো রফলা ডিরেক্ট কি চুম্বকের পর বসে, এই জন্য এগুলো কি? এগুলোতে মূর্ধন্য ন বসে। কি বসে? মূর্ধন্য ন বসে। আচ্ছা এইবার আসো খেয়াল করো বিদেশি শব্দের যে বানান, বিদেশি শব্দের বানান, এই যে বিদেশি শব্দের বানান মনে রাখবা বিদেশি শব্দের বানানে সবসময় দন্তস বসে এবং দন্ত ন বসে। হয় দন্তস বসবে না হলে দন্ত ন বসবে।
বিদেশি শব্দের বানানে সবসময় দন্ত স বসে এবং দন্ত ন বসে। এটা কষ্টের কথা তোমাদেরকে বলবো, বলবো কিনা বলো, যদি তোমরা অনুমতি দাও। কষ্টের কথা, কষ্টের কথা, ও কষ্টের কথা বলতেছি নাকি? তো কষ্টের কথা হচ্ছে, এটা আগে তোমাদের একটা ক্লাস নিলাম, তোমাদেরকে বলছি যে তোমরা আমাদের ক্লাস, এই যে দেখো আমাদের আজকের ক্লাস, আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক। আমাদের ঢাবি খাওয়া কোর্স, যেটা আমাদের ঢাবি খাওয়া কোর্সে, আমাদের ঢাবি খাওয়া কোর্সে কিন্তু অনেক স্টুডেন্ট ক্লাস করে। ওখানে এই কোর্সের থেকে ঢাবি খাওয়া কোর্সে আমাদের স্টুডেন্ট বেশি। আমাদের বন্দিপাঠশালা সায়েন্সের প্ল্যাটফর্ম হইলেও আমাদের আর্টসের কোর্সগুলোতে স্টুডেন্ট সায়েন্সের থেকে অনেক বেশি এখন, আলহামদুলিল্লাহ। আমাদের আর্টসের স্টুডেন্টরা যারা খ ইউনিটের স্টুডেন্ট, আমাদের খ ইউনিটের স্টুডেন্ট গতকাল আমাদের, মানে তুমি চিন্তা করো, আমাদের একটা সায়েন্সের প্ল্যাটফর্মে আমাদের ঢাবি খ যে কোর্সটা আমি চালাই, ওই কোর্সে 8,000 প্লাস স্টুডেন্ট এনরোলমেন্ট, মানে 8,000 প্লাস। অথচ তোমাদের টার্গেট দিয়ে এত বড় কোর্স, এখানে কিন্তু এত স্টুডেন্ট নাই। আমাদের ঢাবি খ কোর্সে কিন্তু তোমাদের থেকে বেশি স্টুডেন্ট, এবং ওদের ডেডিকেশন, এখনো ক্লাস নিলে তোমাদের এখানে যেই পরিমাণ ক্লাস করে, এতে 10 গুণ বেশি স্টুডেন্ট ক্লাস করে, বুঝছো? মানে এখনো হাজার হাজার প্লাস স্টুডেন্ট ক্লাস করে। তো সেই তুলনায় তোমাদের বুঝলাম যে তোমাদের মানে বাংলা হয়তো অনেকে দেখাবে না, কিন্তু জিনিসটা হচ্ছে তোমরা আসলে পড়ালেখা মুখী না, এটা বোঝা যায়। যে স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, ওরা কিন্তু সব সাবজেক্টে প্রিপারেশন নেয়। এখন আমি জিকের প্রিপারেশন, আমি মেডিকেলের জন্য জিকে পড়তেছি, আমি ভার্সিটির জন্য মেডিকেলের জন্য ইংলিশ পড়তেছি, পাশাপাশি আমি বাংলাটা পড়ে রাখলে আমার কিন্তু অনেক অপশন কিন্তু আমার খোলা, অনেক দরজা তখন আমার জন্য খোলা। কাজে আমাকে কি করতে হবে? আমাকে বাংলা প্রিপারেশন রাখতে হবে। তো তোমাদেরকে, তোমরা যেমন পড়াশোনায় যেমন ইনঅ্যাক্টিভ, তোমাদের এখানে বলছিলাম তোমাদেরকে যে গত ক্লাসে তোমরা যারা ক্লাস করছো, তোমরা সবাই আমাদের বন্দিপাঠশালা গ্রুপে একটা রিভিউ দিবা, একটু জানাবা। তাহলে ওই যে যারা বাহিরের স্টুডেন্ট, যারা ক্লাস করে না, ওরাও দেখবো যে ক্লাস আসবে, কিন্তু আনফরচুনেটলি 2-3 জন ছাড়া এই কাজ কেউ করে নাই। এটা খুবই দুঃখজনক বিষয়, বুঝছো ভাই? ক্ষত কোন কোন বিষয়ে হয়? ক্ষত সব বাংলা ক্লাস আমি নিই, সব ইংলিশ ক্লাস মানিক ভাই, আর সব জিকে ক্লাস হচ্ছে আমাদের ফারিয়া পুনে। তো এখনো সময় আছে, যারা তোমরা মানে মনে হচ্ছে যে কতে হইলেও হইতে পারে, না হইলেও, বা ওরকম কনফিডেন্স পাচ্ছ না, তারা একটা কাজ করবা, তারা এখন আমাদের খ ইউনিটের কোর্সে ভর্তি হয়ে যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো শুরু করে দিতে পারো, কাজে লাগবে। যদি ডেডিকেশন থাকে, সময় থাকে, অবশ্যই সময় দিতে হবে, এটা করতে পারো, বুঝছো? ওকে, আচ্ছা ভাইয়া, এই প্রস্তুতি দিয়ে কি বি ইউনিট প্রিপারেশন? একটা মানে আমার অনেস্ট কথা হচ্ছে, এটা আসলে ক ইউনিটের জন্য পড়ানো হয়, আমরা তোমাদেরকে বি ইউনিটের জন্য পড়াই না। বি ইউনিটের জন্য আমাদের বাংলা 40 প্লাস ক্লাস হবে, 40টা ক্লাস তো তোমার ক ইউনিটে লাগে না। তো এটার প্রস্তুতি দিয়ে বি ইউনিট হবে না। এবং তুমি যদি বাসায় পড়ে, আমি যা পড়াই এর থেকে আরো বেশি পড়ে সবকিছু শেষ করে, বিতে তো অনেক টপিক পড়া লাগে, বাংলার একদম এ টু জেড সব পড়া লাগে, কতে স্বাভাবিকভাবে বাংলাতে এত লাগে না। তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে তোমার যদি সময় সুযোগ না থাকে, বা আলাদা আবার কোর্স এই সময় এসে ইয়ে করতে না পারো, আমার ক্লাসগুলো করো, কতে যে ক্লাসগুলো করাই এই ক্লাসগুলো করো ক্ষয়ের জন্য, পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো কোন কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসে, ওই টপিক গুলো ভালো করে পড়বা, প্রচুর প্র্যাকটিস করবা, বুঝছো? ভাইয়া রিভিউ কেমন করে পরে পারি না তো, কোনো একটা ক্লাসের, আমাদের ক্লাসের স্ক্রিনশট বা কোনো কিছু নিয়ে তোমরা হচ্ছে আমাদের যে বন্দিপাঠশালা যে বড় গ্রুপ আছে, ওই গ্রুপটাতে তোমরা একটা রিভিউ দিবা যে টার্গেট ডিউর আজকের ক্লাস কেমন। তাহলে হবে কি, যে স্টুডেন্টরা আবার আরো বেশি স্টুডেন্ট আসবে ইনশাল্লাহ, ওরাও আমাদের ক্লাস মুখী হবে। এটা কি করতে পারবা তোমরা আজকের ক্লাসে? এটা কি করতে পারবা? তোমরা ওই কোর্সটা নিতে চাইলে আমাদের বন্দিপাঠশালার এই পেজে নক দিয়ে বলবা যে ঢাবি খ কোর্সটা নিব, তাহলেই হবে। আচ্ছা, বুঝছো? তো এটা হচ্ছে তোমরা আমাদের বন্দিপাঠশালা গ্রুপে করবা, পারবা না? আচ্ছা, তো আমরা জানি কোথায় ছিলাম, ও এই জায়গাটা, যে বিদেশি শব্দের বানানো মনে রাখবা, দন্ত স্বাদ দন্ত না, এটা হচ্ছে কাপল, যুগল। দন্তস যেখানে যায়, দন্তনে সেখানে যায়। তো বিদেশি শব্দের বানানে সবসময় দন্তস বসে, স হিসাবে দন্তস বসে, ন হিসাবে দন্তন বসে। যেমন খেয়াল করো, আমি যদি বলি যেমন হর্ন বিদেশি শব্দ, যেমন কেরানি বিদেশি শব্দ, কেরানি। যেমন কর্নেল বিদেশি শব্দ, কর্নেল। যেমন ফার্নিচার, ফার্নিচার, এটা কি বিদেশি শব্দ।
আবার স হিসাবেও কি বসে? দন্ত স বসে। যেমন খেয়াল করো পোস্টার, হ্যাঁ, যেমন খেয়াল করো মাস্টার, মাস্টার, যেমন খেয়াল করো স্টোর, যেমন খেয়াল করো স্টুডেন্ট, স্টুডেন্ট, এগুলিতে কি বসে? দন্ত স বসে। বুঝছো? আচ্ছা, তাহলে বুঝছো এই নিয়মটা? বুঝছো কিনা আমার সাথে রেসপন্স করো যে বিদেশি শব্দের বানানে কি বসে? বিদেশি শব্দের বানানে সবসময় কি বসে? বিদেশি শব্দের বানানে সবসময় স হিসাবে দন্ত স বসে, ন হিসাবে দন্ত ন বসে। বুঝছো? বুঝছো এই নিয়মটা? বুঝছো? এরপর খেয়াল করো টবর্গীয় বর্ণ যেগুলো, ট, এখানে একটু লিখি, টবর্গীয় বর্ণ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আজকে আমরা পড়ছি না এটা? এই বর্ণগুলোকে সবসময় যুক্ত ব্যঞ্জনে, ট মনে রাখবা, যুক্ত ব্যঞ্জনে স হিসাবে মূর্ধন্য স বসে আর ন হিসাবে দন্ত ন বসে। আবার টবর্গীয় বর্ণ যেগুলো ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলোতে সবসময় স হিসাবে দন্ত স বসে। আমরা জানি মূর্ধন্য স আর মূর্ধন্য হচ্ছে জোড়া, দন্ত স দন্ত ন হচ্ছে জোড়া, তাহলে এখানে কি বসবে? দন্ত ন বসবে। ঠিক আছে? কি বসবে? দন্ত ন বসবে। আচ্ছা, এখন খেয়াল করো, এখন খেয়াল করো তাহলে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এগুলোতে কি বসে? মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। তথ, দন্ত, দন্ত ন, এগুলোতে কি বসে? দন্ত স এবং দন্ত ন, দন্ত স এবং দন্ত ন। আচ্ছা, এখন একটু পর্যন্ত আমরা বুঝছি। এবার খেয়াল করো, আমরা একটু উদাহরণে যাই, তাহলে আর ভালো বুঝবা। যেমন খেয়াল করো, যেমন টবর্গীর ক্ষেত্রে কি হয়? যেমন ধরো আমি লিখলাম কণ্ঠ, এখন দেখো এই যে দেখো এটা কিন্তু মূর্ধন্য ন। কেন এটা মূর্ধন্য ন? কারণ এটা দেখো এই যে ঠয়ের সাথে যুক্ত হয়েছে। আমি বললাম কণ্টক, কণ্টক, তাহলে এটা কিন্তু মূর্ধন্য ন। কেন এটা মূর্ধন্য ন? কারণ দেখো এটা টয়ের সাথে যুক্ত হয়েছে। আমি বললাম ভণ্ড, কেন ভণ্ড? কারণ দেখো এটা ঢয়ের সাথে যুক্ত হয়েছে। আবার একই রকম স এর ক্ষেত্রেও কনসেপ্ট একই রকম। যেমন খেয়াল করো কষ্ট, কেন এটা মূর্ধন্য স? কারণ এটা টয়ের সাথে যুক্ত হয়েছে। দেখো টয়ের সাথে যুক্ত হয়েছে। খেয়াল করো আমি বললাম যে ভ্রষ্ট বা বললাম যে শ্রেষ্ঠ, তাহলে খেয়াল করো শ্রেষ্ঠ, এই যে দেখো কিসের সাথে যুক্ত হয়েছে? ঠয়ের সাথে যুক্ত হয়েছে। একই রকম ঘটনা আমাদের তবর্গের ক্ষেত্রে। যেমন খেয়াল করো আমি বললাম দন্ত, কেন দন্ত নয় এটা? কেন দেখো এটা যে তয়ের সাথে যুক্ত হয়েছে। আমি বললাম দ্বন্দ্ব, কেন দ্বন্দ্ব? কেন দন্ত ন বলতো? কেন দন্ত ন? কারণ এটা দয়ের সাথে যুক্ত হয়েছে। আমি বললাম গ্রন্থ, কেন এটা গ্রন্থ? কেন গ্রন্থতে দন্ত ন? কারণ দেখো এই যে থয়ের সাথে যুক্ত হয়েছে। কনসেপ্ট বুঝছো? সহজ না? আবার খেয়াল করো বললাম বিস্তার, তো কেন এটা দন্ত স? কারণ এটা তয়ের সাথে যুক্ত হয়েছে। কেন দন্ত স? তয়ের সাথে যুক্ত হয়েছে। বললাম পরিস্থিতি, পরিস্থিতি, তাহলে কেন এটা থ? কেন এটা দন্ত স? কারণ এটা থয়ের সাথে যুক্ত হয়েছে। কনসেপ্ট বুঝছো? ক্লিয়ার? বলো এতটুকু পর্যন্ত বুঝছো? অর্থাৎ টবর্গের বর্ণের সাথে সব সময় মূর্ধন্য স এবং মূর্ধন্য বসে। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, দ দন্ত ন, অর্থাৎ টবর্গের বর্ণগুলোর সাথে সবসময় দন্ত স এবং দন্ত ন বসে। এই যে পড়াশোনার আরেক কোর্সের কথা বলছি, বাঙালি তোদের মতো অপদার্থ পোলাপেন কম আছে। একটা কোর্সের বাংলা ক্লাস হয়েছে, আরেকটা কোর্সের কথা বলছি, এমন না, প্রসঙ্গক্রমে আসার বলছি। এবার ওই কোর্স কেমনে কিনবো? ওই কোর্সে কি আছে? ওই কোর্সে কি হইতেছে? এটা নিয়ে গবেষণা শুরু করেছে। লিটারালি পোলাবেন এখন অপদার্থ, খালি কোর্স কিনে ক্লাস কর। এই যে এখানে এত হাজার পোলাবেন কোর্স কিনছে, স্টুডেন্ট কই? তুমি বাংলার কথা বাদ দিলাম, সায়েন্সের ক্লাসে স্টুডেন্ট কই? 200-300 স্টুডেন্ট কেন ক্লাস করে? তুমি বললো বাকিরা রেকর্ড ক্লাস করে। বাকিরা রেকর্ড 200-300 স্টুডেন্ট লাইভ করে, মানে 200-300 স্টুডেন্ট হয়তো রেকর্ড করে। রেকর্ড সবচেয়ে কম স্টুডেন্ট ক্লাস করে। যারা লাইভে করে ওই রেকর্ড প্রথম দিকে সবাই করে, এরপর কেউ রেকর্ড ক্লাস করে না। তাহলে স্টুডেন্ট গুলো যায় কই? স্টুডেন্ট গুলো যায় কই? ওই যে একটা হুলস্থুল, একটা এখান থেকে ওইখানে, ওখান থেকে এই কোর্স থেকে ওই কোর্সে, বই কিনবো, ওই কোর্স কিনবো, কিন্তু কাজের কাজ আসলে কিছুই করে না। শোনো, এত কোর্স কিনা লাগে না, এত বই কিনা লাগে না। পড়লে একটা বই ভালো করে পড়লেই চান্স হয়ে যায়। একটা কোর্স, কোর্স ছাড়াও ভালো নিজের মতো করে পড়লে চান্স হয়ে যায়। চান্স হওয়ার জন্য এগুলো হচ্ছে মনের ক্ষুধা। কোর্স না কিনলে মনে হয় যে কি যে লস, কি থেকে জানি মনে হচ্ছে বঞ্চিত হইতেছি। আর কোর্স কিনলে এরপর আর খবর থাকে না। বুঝছো? এই যে পড়াশোনা, আমি বারবার বলছি বুঝছো কিনা, সবাই সবার মতো করে ঢাবি খাওয়া কোর্স নিয়ে এখন গবেষণা। তো যাও ঢাবি খাওয়া কোর্স কিনো ক্লাস বাদ দিয়ে। বুঝছো? আচ্ছা, তাহলে মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এরপর আমরা যদি দেখি যে সাত প্রত্যয়যুক্ত যে শব্দ, এগুলোতে সবসময় দন্ত স বসে। যেমন খেয়াল করো আমি বললাম যে ধূলির স্বাদ, বুঝছো? অগ্নিস্বাদ, অগ্নিস্বাদ, ভূমির স্বাদ, অনেক কিছু হইতে পারে।
আবার সমাসবদ্ধ যে শব্দগুলো, সমাসবদ্ধ শব্দ, এটা একটা নিয়ম আছে, সমাসবদ্ধ শব্দ সবসময় দন্তন হয়। যেমন দুর্নীতি, এটা পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, দুর্নীতি, এটা যেহেতু সমাসবদ্ধ শব্দ এই জন্য এখানে কি হয়েছে, দন্তন হয়েছে। বুঝছো, এটা কি হয়েছে, দন্তন হয়েছে। এখন চলো আমরা একটুখানি প্রশ্ন সলভ করার আগে আমরা আরেকটা নিয়ম পড়বো। এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখো কখনো সরেয় এবং সরেয়া, এই দুটো স্বর আছে, সরেয়া এবং সরেয়া, এই দুটো স্বরের পর সব সময় বসে দন্ত স্ব। এই ছাড়া যখন অন্য স্বর হবে, অন্য স্বর যখন হবে তখন সেটা হচ্ছে মূর্ধন্য স্ব। ঠিক আছে, এখন খেয়াল করো, যেমন ধরো আমি বললাম যে তিরস্কার। এখন খেয়াল করো, এই তিরস্কার দন্ত স্ব বসবে না মূর্ধন্য স্ব বসবে, কেমনে বুঝবো? এটা বুঝার আগের সবথেকে সহজ ফরম্যাট হচ্ছে এই যে স এর আগের বর্ণ কি বলো, র। এখন আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি উজ্জ থাকে, সেটা কি, সরেয়, তাই না? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা সরেয় ধ্বনি উজ্জ থাকে, তাহলে কি সরেয় আছে। এখন যেহেতু সরেয় আছে এই জন্য তিরস্কার, এখানে কি হবে, দন্ত স্ব। এবার খেয়াল করো, ধরো আমি আরেকটা বর্ণ লিখলাম, আরেকটা শব্দ লিখলাম পরিষ্কার। এখন বলো তো এখানে কি দন্ত স্ব হবে? এখানে স এর আগের বর্ণটা কি, খেয়াল করো, পরি। র এর পরে কিন্তু ইকার আছে, একটু ভালো করে খেয়াল করো, পরি। ইকারটা যদিও মনে হচ্ছে র আগে, অ্যাকচুয়ালি র আগে না। তুমি উচ্চারণ করো, তুমি দেখবা, উচ্চারণ করো তুমি, র তুমি উচ্চারণ, পরি। দেখো ইকার, পরি, ইকার, পরি, ঈশ্বর আসছে, তাই না? তাহলে এটা মানে কি, অন্য স্বর, মানে সরেও না, তার মানে অন্য স্বর। এই জন্য পরিষ্কার বানানে কি হবে, দন্ত স্ব, মূর্ধন্য স্ব হবে, পরিষ্কার। এবার বলো আবিষ্কার বানানে কি হবে, আবিষ্কার বানানে কি হবে, নমস্কার বানানে কি হবে, পুরস্কার বানানে কি হবে, এগুলো সলভ করো তো। আবিষ্কার, নমস্কার, পুরস্কার, আবিষ্কার, নমস্কার, পুরস্কার, এগুলো সলভ করো। কি হবে বলো? তাহলে একটু খেয়াল করে দেখো, আবিষ্কার, এখানে কি ঈশ্বর আছে না, আবি, তার মানে কি হবে, মূর্ধন্য স্ব হবে, আবিষ্কার। নমস্কার, এখানে ম এর পর সরেয় আছে, এই জন্য এখানে কি হবে, দন্ত স্ব হবে। পুরস্কার, র এর পর সরেয় আছে, এই জন্য এখানে কি হবে, দন্ত স্ব হবে, পুরস্কার। শেষ। দেখছো, সহজ জিনিস। আচ্ছা, আরেকটা কনসেপ্ট তোমাদেরকে একটু পরে মনে রাখবা, এই হয়ের সাথে যখন নিচে যখন বসে তখন এটা হচ্ছে দন্ত ন, আর হয়ের সাথে উপরে যখন বসে তখন সেটা হচ্ছে দন্ত ন। সরি, নিচে যখন বসে সেটা হচ্ছে মূর্ধন্য ন, আর উপরে যখন বসে সেটা হচ্ছে দন্ত ন। এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো। মনে রাখবা, অপরাহ্ন, দুটো বিখ্যাত শব্দ যেগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। অপরাহ্ন মূর্ধন্য ন বসবে, কারণ দেখো এই যে র কিন্তু কি, চুম্বক, প কিন্তু কি, লোহা। একই রকম ভাবে পূর্বাহ্ন, পূর্বাহ্ন কিন্তু মূর্ধন্য সায়াহ্ন, এগুলোতে কোনো চুম্বকই নাই, চুম্বক না থাকলে তার আকর্ষণ করবে না, এই জন্য এগুলো তো দন্ত ন বসে। মূর্ধন্য ন, সায়াহ্ন। শেষ। এই দুটো শব্দ তোমাদেরকে জাস্ট একটু বলে রাখলাম। এখন তোমাদেরকে আমি যেটা বলতে চাই বেসিক্যালি সেই জিনিসটা হচ্ছে, কিছু কিছু শব্দ আছে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ন বসে। যেই শব্দগুলো কি হয়, যেই শব্দগুলো কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ন বসে, ওটাকে বলে স্বভাবতই মূর্ধন্য ন। এইগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, ঠাড়া মুখস্থ। তুমি দেখবা বিগত সালে প্রিভিয়াস হাজারো কোশ্চেন আসছে এই জায়গাটা থেকে। নত্য সত্যবিধানের সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা, অর্থাৎ সেটা জাস্ট তুমি মুখস্থ করলেই হয়ে যায়। চাণক্য মাণক্য ঘন বাণী জলবন্মন বেণী বেণী কঙ্কন কণিকা কল্যাণ সনিতে বাণী স্থারগুণ পূর্ণ বেণী ফণী অনুবিপণী গণিকা আপর লাবণ্য বাণী নিপুণ বাণীতে বাণী নিক্ষণ চিক্ষণ তৃণ কাপনি বণিক গুণ গণনা পিনাক পূর্ণমান, এবং মুখস্থ করে ফেলতে হবে। আবার এখানে আছে স্বভাবতই মূর্ধন্য স, অর্থাৎ নিয়ম ছাড়াই যেগুলো মূর্ধন্য স হয়। পাষাণ মানুষ মুশিক মাসা ভাষণ বাস্য সরোষ ভাষা রৌ সুষ পুষ্পকুষা বাসান বিশুতোষ পুষা ষণ্ড গ্রীষ্ম পৌষ কুলুষ উষ্ম ওষুধ রোষ পুরুষ ষাট পাষাণ্ড চাষারা আভাস ভাস পাশারে আভাস, এখানে এই যে লাস্টের লাইনটা মিসিং হয়েছে, আভাস ভাস্প আষাঢ়ে, আষাঢ়, এখানে ছন্দ মিলানোর জন্য আমরা বললাম আষাঢ়ে। পাষাণ মানুষ মুশিক মাসা ভাষণ বাসা সরোষ ভাষা রৌ সুষা পুষ্পভূষা বিষাণ বিষ তোষ পুষা ষণ্ড গ্রীষ্ম পৌষ কুলুষ উষ্ম ওষুধ রোষ পুরুষ ষট পাষাণ্ড চাষারে
আবাস বাষ্প আষাঢ়ে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো পড়াশোনা, এটা তুমি বাংলাবাজ বই তো দেখবে যে সুন্দর করে, যেমন এই ছন্দটা তুমি বাংলাবাজ বই ছাড়া অন্য কোথাও পাবা না। খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের কাজ হচ্ছে, এগুলো তোমাদের পড়তে হবে। যেমন এই শব্দটা তোমাদেরকে বলছি, দুর্নীতি শব্দটি নত্যবিধানের নিয়মে প্রযুক্ত হয় না, বলতো? মানে দুর্নীতি শব্দটি নত্যবিধানের, কিছু বুঝি নাই কি বললেন, এরকমই পড়তে হবে যে তুমি কিছুই বুঝো নাই। বলো, তা আমরা পড়ছি যে এটা সমাসবদ্ধ শব্দ, আমরা জানি সমাসবদ্ধ শব্দে কি হয়, দন্তন বসে, নিয়মটা আমরা পড়ছি না, বলতো? সমাসবদ্ধ শব্দে কি হয়, দন্তন হয়। আচ্ছা, এরপর অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো সবই হচ্ছে মানে স্বভাবতই মূর্ধন্য ন, স্বভাবতই মূর্ধন্য স, বুঝছো? তো এইবার বলো, বলো এটা কি হবে, যে মূর্ধন্য স হস ট, মূর্ধন্য স হস ট, এই যে যুক্ত ব্যঞ্জনটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয়? এই যুক্ত ব্যঞ্জনটি এটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয়, বলো? আমরা পড়ছি না, বলো কোন ধরনের শব্দে দন্ত স বসে, বলতে পারবা? কোন ধরনের শব্দে দন্ত স বসে? তাহলে উত্তর কি, বিদেশি শব্দ। আমরা জানি বিদেশি শব্দের বানানে দন্ত স বসে, পড়াইছিলাম তোমাদের। ওই যে মনে আছে, পোস্ট, পোস্টার, মাস্টার, স্টেশন, স্টোর, স্টুডিও। আচ্ছা, এই সব প্রশ্নটা একটু সলভ করে। নত্যবিধান, সত্যবিধান তৎসম শব্দ প্রযোজ্য, এটা ক্লাসের আগে বলি নাই, ভুলে গেছি, বুঝছো? এটা শুধু তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো শব্দে এই নিয়ম খাটবে না। যেমন বিদেশি শব্দে কি এই নিয়ম খাটে? খাটে না। কেবল তৎসম শব্দে এই নিয়মটা কি প্রযোজ্য, কেবল তৎসম শব্দে এই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, এবার আসো এটা একটু সলভ করো। নত্যবিধি অনুসারে কোন জোর অশুদ্ধ বানান, অর্থাৎ কোন জোড়াটা অশুদ্ধ, মানে কি কোন জোড়াটা ভুল বানান, অশুদ্ধ বানান, দ্যাটস মিন কি ভুল বানান। তাহলে বলো তো ভুল বানান কোনটা, বলো ভুল বানান কোনটা? তোমাদের কি কি পড়াইছিলাম যে তোমরা ট্রাই করো, আমি দেখি যে তোমরা পারো কিনা। যেমন কেরানি, কেরানি, ঠিক আছে, এটা যেহেতু বিদেশি শব্দ এখানে দন্তন হবে। এরপর হচ্ছে কি পরগনা, পরগনা, যেমন দন্তন, দন্তন হলে এটা কি হবে, এটা হচ্ছে পরগনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ভুল শব্দ, এই দুইটাতে দন্তন বসবে। তো আমাকে জানাও ভাইয়া যে আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে মনে হয় যে তোমাদের আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে যদি ক্লাসগুলো করো, তোমাদের ইনশাল্লাহ ক ইউনিট কভার হবে এটা আমি বলতে পারি। এখন খ ইউনিটের কোর্স তুমি, মানে খ ইউনিটের কোর্সে তো তোমরা বুঝতেছই, খ যেহেতু পিওর মানবিক, তো তাদেরকে অনেক বেশি পড়া লাগে। তো এটা আসলে তোমাদের জন্য, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। আরেকটা জিনিস, তোমরা সবাই আমাদের আজকে তো তোমাদেরকে অনুরোধ করতে পারে যে তোমরা সবাই আজকে যারা ক্লাস করছো, তোমরা হচ্ছে আমাদের বন্দি পাঠশালা যে পাবলিক গ্রুপ যেটা আছে, বড় গ্রুপ, ওখানে হচ্ছে তোমরা পোস্ট করবা, তাহলে আমাদের যারা বাহিরের স্টুডেন্ট তারাও আমাদের ক্লাসে চলে আসবে, বুঝছো? আমাদের বাহিরের স্টুডেন্ট তারাও আমাদের ক্লাসে আসবে ভর্তি, মানে তারা বাইরে বলতে যারা রেগুলার ক্লাস করে না তারাও ক্লাসে আসবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ তোমরা আজকে দিবা তো, ইনশাল্লাহ আমাদের গ্রুপে একটা পোস্ট দিবা, ওকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।